50 জনের দালাল চক্র জেঁকে বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একই চক্র নানা অনিয়ম আর দুর্নীতি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার সরকারি ত্রাণ। কাজের বিনিময়ে খাদ্য, কাবিখা, টেস্ট রিলিফ, জিআর সহ বিভিন্ন প্রকল্পে এমন অনিয়মে সহযোগিতা করছে কিছু অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারী। মন্ত্রী বলছেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নানা অনিয়ম নিয়ে অভি ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন নিহার নন্দী। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। সুরক্ষিত এই ভবনে বহিরাগত কিছু মানুষ ফাইল নিয়ে ব্যতিব্যস্ত সময় পার করছেন। অনুসন্ধানে জানা যায়, এখানে দালাল চক্র বিভিন্ন এলাকা থেকে মন্ত্রী, এমপি বা উপজেলা চেয়ারম্যানদের প্যাড সংগ্রহ করে চাহিদাপত্র বানিয়ে আবেদন করে। তারপর মন্ত্রণালয়ের অসৎ কর্মকর্তাদের যোগ সাজসে সরকারি বরাদ্দ নিয়ে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অস্থায়ী প্রকল্পে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে 2 থেকে 2.5 লাখ টাকা নেওয়ারও অভিযোগ আছে। আপনারা মনে হয় পান নাই চাকরিটা, কিছু লোক গ্যাপ গেছে আর কি, কিছু লোক চাকরি পান নাই। হ্যাঁ, কোন প্রকল্পে ছিল শুনবা এটা? ওই একটা প্রকল্পে তো উনি কাজ করে, ওইটা হলো যে উনি ব্রিজ কালভার্টের একটা হলো প্রকল্পে আউটসোর্সিং সার্ভিস দিচ্ছে, তো ওইটাই জনপ্রতি হলো ওই 2-2.5 এরকম। প্রায় 40-50 জনের এমন একটি সিন্ডিকেট এমন অপকর্ম করে আসছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সুশান্ত কুমার ভৌমিক ওরফে আকাশ বাবু, যার উত্থান অনেকটাই রূপকথার গল্পের মতো। যে ফাইল ঢেল পাইলে আমরা তার কাছে দিই, আকাশ বাবুর কাছে, উনি ফাইল সই টই করে দেয়। দেওয়ার পরে আমরা যে পাই আমরা ওইতেই আমাদের সংসার চালাই। ইয়া আরেকজন আছে শফিক, তারেক, কামরুল, আমরা একসাথে কাজ করি। যিনি এক সময় কুমিল্লার প্রত্যন্ত একটি গ্রামের চা দোকানি ছিলেন, বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। রাজধানীর মৌচাকে তার জুয়েলারি ব্যবসা, কাকরাইলে রয়েছে নিজস্ব অফিস। কুমিল্লার গ্রামের বাড়ি রায়েরকান্দির মানুষ জানেন, আকাশবাবু ত্রাণ মন্ত্রণালয়ের বড় কর্তা। পুরো গ্রামে ওনারা কারেন্টটা দিতেছে, তৈরি মানে করছে ওই সাইড সহকার দায়িত্ব, সেটা বলতে পারি না, কিন্তু জানি যে ভালো একটা পর্যায়ে আছে। কার মারফতে কি হয় সেটা জানি না, কিন্তু উনি আনি সব কিছু করে। কিভাবে কোন পর্যায়ে কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না, মানে একজন লিঙ্কে দৌড়ায় আস্তে আস্তে উপরে উঠছে। মতলবের ব্রিজের মানে অনেক ব্রিজের কাজই সে পাইছে টেন্ডার, হঠাৎ করে অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে সেই গ্রামে। তাই নিজ বাড়ির পথে যেতে 8 কিলোমিটারের মধ্যে 3টি কালভার্ট করিয়েছেন তিনি। পাশাপাশি চলছে তার বাড়ির উন্নয়ন কাজ। মন্ত্রণালয়ের কেউ না হয়েও কিভাবে বড় কর্তা পরিচয় দেন তা জানতে চাওয়া হয় পরিবারের কাছে। কোনো এখানে পদ নেই। এই এলাকার যারা সাহায্য সহায়তার জন্য আসে, তাদের যতটুকু সাহায্য সহায়তা করার জন্য ওনার ব্যক্তিগতভাবে উনি করে। এটা কাঁচা রোড ছিল, তো উনি আসার পরে দিয়ে মনে করেন যে পাখা ফেরা দিছে। উনি আমাদের সমস্যাগুলো যেভাবে তুলে ধরছে, এটা আমাদের দ্বিতীয় ব্যক্তি আছে কিনা সেটাও সন্দেহ। ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জানান, বিচিত্র সব তথ্য পোস্টে নাই, এটা আমার জানা মতন ভাই, কিন্তু এলাকার মানুষ যেটার জন্য যায় হয়তো একটা সুবিধা পায়, বিদায়ই যায়। প্রচুর টাকার মালিক বলতে ইদারিং দেখতেছি আর কি, আগে দোকানদার ছিলেন আর কি, মুদি দোকান ছিল তার। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়। সচিবালয় তো উইদাউট পাশে কেউ ঢুকতে পারে না। এখন যারা নির্ধারিত পাস নিয়ে ঢুকে তারা ঢুকে, কিন্তু বলা থাকে না যে কোন মন্ত্রণালয়ে সে যাবে। ভিতরে ঢুকে যাওয়ার পরে সে এক মন্ত্রণালয়ে গিয়ে আরেক মন্ত্রণালয়ে যায়, ঘুরাঘুরি করে। এইতে কিছুটা সমস্যা ছিল। অভিযোগ থাকলে আমরা সরাসরি তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিপক্ষের বলি, তারা নিয়ে নেয়। এ সময় মন্ত্রণালয়ের যে কোনো দুর্নীতি কিংবা অনিয়মের বিরুদ্ধে জানানোর জন্য অনুরোধ করেন মন্ত্রী। আপনাকে ধন্যবাদ। অভি ইসলাম, RTV, ঢাকা। আন্দোলনের নামে বিএনপি জামাতের চাপে দেয়া সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় 75-এর মতো বিএনপি জামাত জোট এখনও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। মারুফ রেজা রিপোর্ট। দেশের প্রান্তিক পর্যায়ে সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের সবশেষ অবস্থা কি, সন্ত্রাস জঙ্গিবাদ দমন তথা আইন শৃঙ্খলা পরিস্থিতির বা হালচাল কেমন, নিয়মিতভাবে তারই খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের 11 জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মানুষের জীবনের ব্যবহার প্রতিনিয়ত প্রায় 200 প্রকারের সেবা আমরা দিচ্ছি। এ সময় শেখ হাসিনা বলেন, 2014 সালে নির্বাচনে অংশ না নেওয়ার ভুল সিদ্ধান্তের খেসারত এখনো জনগণের উপর চাপিয়ে যাচ্ছে জামাত বিএনপি, তবে মানুষ তাদের প্রত্যাখ্যানও করেছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে ক্ষমতার থেকে উৎখাত করবে,
2014 সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় 135 জনকে হত্যা করেছে। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে করেছিল, আর তারপরে দেখেছি খালেদা জিয়ার দ্বারা করা। সে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়িত্ব বাংলাদেশের জনগণ তো নেবে না। তাহলে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারবে কেন? রাজনৈতিকভাবে নিজে ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর সেই ভুলের খেসারত দিতে হবে আমার বাংলাদেশের জনগণ। কেন তারা তা দেবে? উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড রুখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না, এবং বাংলার মাটি অন্য কোনো দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আমরা ব্যবহার করতে দেব না। জনগণের সার্বিক উন্নয়ন করা এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাই। তাই আমার এটাই আহ্বান থাকবে আপনাদের সকলের প্রতি, যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে যেন শান্তিপূর্ণ দেশে প্রতিষ্ঠা করতে পারি। এর আগে অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন শেখ হাসিনা। আমি ব্যক্তিগতভাবে যদি বিশ্ববিদ্যালয়ে আসতে পারতাম, আমি খুব খুশি হতাম, খুব আনন্দিত হতাম যে সকলের সাথে আমাদের সাক্ষাৎ হতো, আর অত চমৎকার একটা নৈসর্গিক সৌন্দর্যের একটি জায়গা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার আমি দেখতে পারতাম। বেকারত্বের অভিশাপ নিয়ে যাতে ঘুরে বেড়াতে না হয়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যে উদ্যোগে তারা যেন কিছু কাজ করতে পারে। এরপর সমুদ্রে মৎস্য অনুসন্ধানকারী জাহাজ এমভি মিন অনুসন্ধানীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্রের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানোর কথা জানান তিনি। এই যে মাছে ভাতা বাঙালি, আমরা মাছ খাই, আমরা নদী, খাল, বিল, মিষ্টি পানির মাছও যেমন খাই, সমুদ্রের মাছও আমরা ব্যবহার করি, খাই। এবং তাছাড়া সমুদ্রে আরও অনেক সম্পদ রয়েছে। সেই সম্পদগুলি সি উইডস বা পৃথিবীতে এখন সব থেকে একটা জনপ্রিয় খাদ্য। সেই সাথে সাথে ওখানে আমাদের গ্যাস, তেল পাওয়ারও সুযোগ রয়েছে। তাছাড়া অন্যান্য বিভিন্ন সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগাতে হবে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাথে সাথে আমাদের এই যে মৎস্য মারুফ রেজা, RTV, ঢাকা। এদিকে দেশের চিকিৎসা সেবার উপর মানুষের আস্থা তৈরি করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য দেশের মানুষ যেন বিদেশমুখী না হয়, সেজন্য কাজ করারও নির্দেশ দেন তিনি। সেবার পাশাপাশি গবেষণায় আরও বেশি গুরুত্ব দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জনস অব এশিয়ার 26তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। হৃদরোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে ও গণমাধ্যমে প্রচারণা চালানোর আহ্বানও জানান শেখ হাসিনা। জনগণকে শুধু চিকিৎসা দিলেই চলবে না, আমাদের চিকিৎসা সেবার উপর মানুষের আস্থা তৈরি করতে হবে, যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গবেষণার উপর আপনারা বিশেষভাবে গুরুত্ব দেবেন। এবং আমরা যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি করব, সব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকৃতপক্ষে এটা শুধু গবেষণার উপরেই বেশি গুরুত্ব দেবে। গবেষণাটা এবং শিক্ষাটাই আমরা গুরুত্ব দিতে চাই। হৃদরোগ প্রতিরোধ করণীয় সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে হবে, এজন্য আপনাদের আরো বেশি গণমাধ্যমে প্রচারও চালাতে হবে। গবেষণা ও সৃজনশীল ভাবনার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে অনন্য এক শিক্ষার পরিবেশ। এই বিশ্ববিদ্যালয় দিয়েছে অনেক জ্ঞানী ব্যক্তিত্ব, যারা দেশের পাশাপাশি আলোকিত করেছে বিশ্বকে। এ মন্তব্য করলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকাল থেকে বর্তমান ও প্রাক্তন হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। অত্যন্ত দুঃখের বিষয় আমরা এসে দেখি যে সাক্ষরতার হার যেতে পারে, শুধু দেশে না বিদেশ থেকেও যাতে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাঙ্গনে আজ এক মহিরূহ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর অন্যতম বিদ্যাপীঠ রূপে প্রতিষ্ঠিত। শিক্ষার আলো বিচ্ছুরণের মধ্য দিয়ে আলোকিত করেছে সমগ্র জাতিকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের দল গোছানোর আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে গণসংবর্ধনা ও জনসভায় এমন আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনকালে দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গতিশীল নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকারও করেন ওবায়দুল কাদের। নোয়াখালী থেকে জানাচ্ছেন রিপন আশরাফ, সহায়তা করেছেন জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সম্বর্ধনা দিতেই নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজন করে এই সমাবেশ।
স্থানীয় জেলা স্কুল মাঠের সম্বর্ধনা ও সমাবেশ স্থলে এসে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন ওবায়দুল কাদের। দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার যে প্রত্যয় জানিয়েছেন, সে লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি। 2 বছর পরে নির্বাচন, ঘর গোছাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কলহ কুন্দল মিটিয়ে ফেলতে হবে। মানুষের মনের ভাষা, চোখের ভাষা যে নেতা বোঝে না, তার রাজনীতি করার দরকার। নোয়াখালীর জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয় দেশে উপনীত হয়েছে। 2021 সালে বাংলাদেশ মধ্যম আয় দেশে উপনীত হবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে উন্নয়নের ধারা চলছে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই নোয়াখালী আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিণত হবে। ওবায়দুল কাদেরের দিক নির্দেশনায় দলের জন্য কাজ করার অঙ্গীকার করলেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতারা। আমরা নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, প্রতিটি মিনিট আমাদের চিন্তা থাকবে নৌকাকে ভাসিয়ে ভাসিয়ে নেওয়ার জন্য। কি ঠিক আছে? নৌকার জয়, নোয়াখালীর জয়, নৌকার জয়, শেখ হাসিনার জয়। আমরা কাদের ভাইয়ের কাছে আশা রাখবো যে উনি সংগঠন নোয়াখালী আওয়ামী লীগকে সুন্দরভাবে সাজিয়ে দিবেন, যেন আগামী নির্বাচনে নোয়াখালীর প্রত্যেকটি সিট, প্রত্যেকটি আসন যেন আওয়ামী লীগ আপনার পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি ওবায়দুল কাদেরের মধ্যে একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে উনি মনোনয়ন দিয়েছেন। এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। রিপন আশরাফ, RTV, মাইজদি, নোয়াখালী। বেগম জিয়ার পরামর্শে নয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। বিকেলে রাজধানীর সুইস কনভেনশন সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপকেও সংবর্ধনা দেওয়া হয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি বিবেককে তিনি ব্যবহার করবেন, করে যেভাবে ভালো মনে করেন প্রয়োজনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে, বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করবেন, সার্চ কমিটি করবেন, একটি আমাদের জন্য ভালো নির্বাচন কমিশন দিবেন এবং সেই নির্বাচন কমিশন বাংলাদেশে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন করাবেন, এটি আমরা আশা করছি। খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন কায়েম করতে প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচার মেলা অডিটোরিয়ামে এক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় খালেদা জিয়ার প্রস্তাবের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশনেত্রী গতকাল এই প্রস্তাব দেওয়ার সময়ই ওনার বক্তব্য শেষ হয়েছে, সাথে সাথে আমাকে একজন সাংবাদিক বললেন যে আওয়ামী লীগ ইতিমধ্যেই নাকচ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। আমি উত্তরে বলেছিলাম এটাই স্বাভাবিক, কারণ তাদের এই রিয়াকশনটা তারা আগেই তৈরি করে রেখেছিল যে যাই বলুক না কেন আমরা তা প্রত্যাখ্যান করবো। এই জন্যে যে আমরা আমাদের যে নীল নকশা, সেই নীল নকশাতেই আমরা এগিয়ে যাব। অর্থাৎ কোনো রকম গণতান্ত্রিক কোনো পরিসর সৃষ্টি না করে, স্পেস না দিয়ে, মানুষের জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের মন জয়ের চেষ্টায় কেউই বাদ দিচ্ছেন না কোনো সামাজিক অনুষ্ঠান। পাশাপাশি সমর্থকদের দিয়ে ডিজিটাল পোস্টার, ব্যানার টানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
নারায়ণগঞ্জ উত্তর ও দক্ষিণ প্রতিনিধির তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট 27টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকে তাই ওয়ার্ডগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক সহ এলাকার দোকানপাট সহ মসজিদগুলোতেও প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা যার যার মতো লবিং করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। আমার এলাকার সমস্ত মুরব্বীবৃন্দ, মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ, আমার পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। উঠান বৈঠক এবং আমাদের দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গণসংযোগ এবং পাড়া মহল্লায় সব স্কুল মাদ্রাসায় সবখানে ঘুরে বেড়াইতেছি। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট পেয়েছেন বর্তমান মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। প্রতিযোগিতামূলক নির্বাচন দিতে হলে আমরা মনে করি যে বিএনপিকে মাঠে নামতে দিতে হবে। আমরা আশা করি একটি সুন্দর পরিবেশে যদি সৃষ্টি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে হয়তো বিএনপি এই নির্বাচনে অংশ নিবে। তবে ভোটারদের মধ্যেও প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমরা চাই নির্বাচনটা শান্তি সুষ্ঠু হোক, যাতে আমরা ভালোভাবে ভোট দিতে পারি। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। 3 নম্বর ওয়ার্ডের জনগণ সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে আমরা ভোট দিতে চাই। তবে দলীয় টিকিট যেই পান না কেন নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। নুসরাত জাহান সিনথি, আরটিভি। এদিকে দলের নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি বলেন, দলের প্রতি আনুগত্য থাকলে শামীম ওসমানও নৌকার পক্ষে কাজ করবেন। তাকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা হায়াত আইভী। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের বাসায় যান আইভী। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় সব স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী অভিনন্দন জানান তাকে। আমি মনে করি যে এখানে সকলেই কাজ করবে, যেই পক্ষে যে থাকুক না কেন। একটা নির্বাচন শুরু হলে সেই প্রক্রিয়ার আগে অনেক কিছু হয়, অনেক কিছুই ঘটে, কিন্তু যখন দল সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। আমি তো মনে করি যে আনোয়ার কাকা কোনো পক্ষ নয়, উনি আওয়ামী লীগের একজন খাঁটি আওয়ামী লীগের, এবং উনি আমার সাথেই কাজ করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতায় বেগম খালেদা জিয়াই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সম্পূর্ণ নির্ভর করে দলের সিদ্ধান্ত। দেশনেত্রী খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই আমাদের কাছে শিরোধার্য। আজকে আমাদের একটা মিটিং আছে, এই মিটিংয়ে আমাদের আরো আলাপ আলোচনা আছে। কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসায়কে শিল্প ঘোষণা এবং স্বল্প সুদের ঋণ দেওয়া সহ 8 দফা দাবি জানালো কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব। সকালে রাজধানী অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ। আরাফাতুর রহমানের রিপোর্ট। সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে কেবল অপারেটররা যোগ দেন। 7 বছর পর আয়োজিত অনুষ্ঠানে নিজেদের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন তারা। সমস্যার সমাধানে অনেক সদস্য এই সময় সংগঠনকে আরো শক্তিশালী করার তাগিদ দেন। পুঁজিপতিদের এক পক্ষ সেটা মাননীয় হাইকোর্টে মামলা করে সেটাকে স্টে করে প্রশাসক নিয়োগের জন্য করলেন। 3টা বছর পার করে দিলেন সেভাবে। পেশি শক্তির মাধ্যমে বিভিন্ন কেবল অপারেটরের ব্যবসা নিয়ে যাচ্ছে, এটাকে প্রতিরোধ করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে 8 দফা দাবি দেন সংগঠনের সভাপতি। কেবল টিভি নেটওয়ার্ক এই সেবা খাতটিকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা ও স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করতে হবে। সারা দেশে কেবল অপারেটরের উপর অত্যাচার, নির্যাতন ও জোরপূর্বক ব্যবসা কেড়ে নেওয়া বন্ধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোয়াবের নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখারও দাবি জানান তিনি। অতি দ্রুত কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবল অপারেটর এবং ফিড অপারেটরের লাইসেন্স ফি কমাতে হবে। আমাদের জন্য একটি কমিউনিটি কেবল চ্যানেলের অনুমতি প্রদান করতে হবে।
ঢাকার 2 সিটি কর্পোরেশনে নিরবচ্ছিন্ন সেবা দিতে কমন ডাকট করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। দর্শক, গেল সপ্তাহের আলোচিত ঘটনা নিয়ে নিয়মিত সাপ্তাহিক আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবিদিন। দুই চেয়ারম্যান প্রার্থীর আধিপত্য নিয়ে বিরোধে নরসিংদীর রায়পুরায় দুদল গ্রামবাসীর সংঘর্ষের রক্তের খেলা এবং টেটা যুদ্ধ। টেটা যুদ্ধের সেই তামামায় নিভে গেল চারটি তাজা প্রাণ প্রদীপ। প্রাণপ্রদীপ নিভে যাওয়া প্রিয়জন হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে জীবন সংগ্রাম করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী এক গারো তরুণীকে ধর্ষণ মামলার আসামি আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েও হয়নি শেষ রক্ষা। আবারও ধরা পড়ে পুলিশের ফাঁদে। ফাঁদে পড়ে গেছেন রাজধানীর বাড্ডার এই কনস্টেবল কারওয়ান বাজারে এক ডিম ব্যবসায়ীকে গ্রেফতারে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার কাছে হাতে নাতে আটক হয়ে আইনি তোপে পড়েছেন ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক। পরিচালকের পদত্যাগ চেয়ে রোগীদের জিম্মি করে দুর্ভোগে ফেলে ধর্মঘট করেন জাতির স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কাণ্ডারীরা। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মাদারীপুরে যাত্রীবাহী বাস। সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা তানি এবং আমি ফারনাজ জুই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আমলে ভোটের বাক্স হারায় না মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বললেন, বেগম জিয়া ভোট বা আন্দোলন নয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করে ক্ষমতা দখল করতে চায়। 23 নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে যুবলীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভার উদ্দেশ্যে যাওয়ার সময় পথসভায় তিনি এসব কথা বলেন। কাঁচপুর, শিবপুর, ভৈরব, নরসিংদীর ইটখোলা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ চৌরাস্তা সহ বিভিন্ন জেলা ও উপজেলা যুবলীগের পথসভার আয়োজন করে। এতে যুবলীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 4:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার এলাকায় ইগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 2 শিশু সহ 8 জন। এ সময় আহত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের কাজ করছে বরিশাল ফায়ার সার্ভিস ও খুলনা নৌবাহিনীর ডুবুরি দল। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, নিহতদের পরিবারকে 10,000 টাকা ও আহতদের চিকিৎসা ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। যশোরে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর যশোর শহরতলি শান্তলা এলাকার নওশের আলীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যশোরের কেশবপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে উপজেলা শহরের ডাকবাংলা মোড় এলাকায় এ লাশ উদ্ধার করা হয়। এদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে নিখোঁজের 10 দিন পর পরেশ চন্দ্র সিংহ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে দোগাছি গ্রামের একটি ধান খেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নানা অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। এছাড়া চিকিৎসা সরঞ্জাম নষ্ট থাকায় বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় না বলে অভিযোগ রোগীদের। রাজধানীতে টিকাতলিতে উদ্বোধন করা হয়েছে A1 পলিমারের নতুন ডিপো। সকালে 160 জন ডিলারকে সঙ্গে নিয়ে নতুন এই ডিপোটি উদ্বোধন করেন A1 এর পলিমারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবির শওকত হায়াত। এই ডিপোর মাধ্যমে বাংলাদেশের পাইপ ফিটিংসের সর্ববৃহৎ মার্কেট আলুবাজার সহ ঢাকা শহরের সর্বত্র A1 পলিমারের UPVC পাইপ ফিটিংস সহ সকল পণ্য দ্রুত ক্রেতাদের কাছে পৌঁছে যাবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির সিইও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং কনসালটেন্ট মুনির আহমেদ খান, GM রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এবারে এক নজরে আরও কিছু খবর জানাচ্ছেন নাজিফা রাইজি।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শনী গ্যালারিতে ইতালীয় শিল্পী তারিস্তর একক শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এর আগে আলোচনায় এমন আয়োজন দুদেশের মধ্যে সাংস্কৃতিক সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন শিল্পীরা। প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। শিল্পীদের সহায়তায় যাত্রা শুরু করল শিল্পীর পাশে ফাউন্ডেশন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে চেয়ারম্যান করে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। কয়েকজন শিল্পীকে আর্থিক সহায়তাও দেওয়া হয় অনুষ্ঠানে। গুলশান ইউথ ক্লাব মাঠে বার্ষিক স্পোর্টস কার্নিভাল 2016 উদ্বোধন করলেন মেয়র আনিসুল হক। ক্লাবের উপদেষ্টা রাফিজ আলম চৌধুরী, সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শওকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। 13টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রায় 1000 প্রতিযোগী। অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন। রাজধানীর কমলাপুরের এক রেস্টুরেন্টে সম্মেলনটি হয়। এ সময় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ দেশের সব বিভাগের স্টেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন। আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে শুরুতেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মায়ানমার সরকার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ব্যাপক সেনা অভিযান চললেও তা স্বীকার করেনি দেশটির সরকার। রোহিঙ্গাদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় এখনও কোনো অবস্থান না নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশটির জাতীয় উপদেষ্টা অং সান সুচি। দাবি উঠেছে তার নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেয়ার। পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে change.org নামের একটি অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন 1 লাখেরও বেশি মানুষ। গেল কদিনের সহিংসতা ও সেনা অভিযানে দেশটিতে নিহত হয়েছে অন্তত 130 জন। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। সহিংসতার আশঙ্কা আর সেনা অভিযান থেকে বাঁচতে বাংলাদেশের দিকে পালাচ্ছেন শত শত রোহিঙ্গা। সীমান্তেও সেনাদের গুলিতে মরছেন তারা। ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের বেসরকারি সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এর কয়েকটি শাখা অভিযান চালিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা NIA। শনিবার মুম্বাইয়ে এসব শাখায় NIA অভিযান চালায়। শুক্রবার রাতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা নিবন্ধন করে NIA। এর কয়েকদিন আগে IRF কে নিষিদ্ধ করে ভারতের মন্ত্রিসভা। জাকির নায়েকের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়ায়। গ্রেফতার এড়াতে দেশের বাইরে আছেন তিনি। বেসরকারি সংস্থা IRF এর সঙ্গে পিস টিভির সন্দেহজনক যোগাযোগ রয়েছে, এমনটি বলছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খেলার খবর, হকি। AHF কাপ হকিতে স্বাগতিক হংকংকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। শুরু থেকে আক্রমণাত্মক খেলে লাল সবুজরা 22 ও 25 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন মামুনুর রহমান চয়ন। 33 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। প্রথমার্ধের শেষ দিকে হংকংয়ের পক্ষে ব্যবধান কমান সাং কিন কান। 42 মিনিটে স্বাগতিকদের পক্ষে আরও একটি গোল করেন সিউ চুং মিং। তবে 52 মিনিটে জিমি নিজের দ্বিতীয় গোল করলে 4-2 জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবার বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এ ঢাকা ডায়নামাইটসকে 9 রানে হারালো খুলনা টাইটান্স। প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে ভর করে 157 রানের ফাইটিং স্কোর গড়ে খুলনা টাইটান্স। 44 বল মোকাবেলায় 4টি 4 ও 4 ছক্কায় 62 রান করেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ। এছাড়া শুভাগত 24 ও তাইবুর রহমান করেন অপরাজিত 21 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ঢাকা ডায়নামাইটস। তবে শেষ দিকে 22 বলে 53 রানের এক ঝোড়ো ইনিংস খেলে খানিকটা সম্ভাবনা তৈরি করেন লঙ্কান রিক্রুট শেকুগে প্রসন্ন। কিন্তু ইনিংস শেষ হওয়ার 5 বল আগে কুপারের বলে প্রসন্ন আউট হলে 148 রানে গুটিয়ে যায় ঢাকা। 31 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন খুলনার মোশাররফ রুবেল। আরেক ম্যাচে সন্ধ্যা 5:30টায় রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে এখনও জয়ের দেখা না পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সক্রিয় দালাল চক্র হাতিয়ে নিচ্ছে কোটি টাকার ত্রাণ। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর। চট্টগ্রাম বিভাগের পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময়। বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দল গোছানোর আহ্বান ওবায়দুল কাদেরের। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গতিশীল নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চান আওয়ামী লীগের প্রার্থী আইভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।